নমস্কার। আজকে আমি লালু গল্পের তৃতীয় পর্বটি বলবো। আমাদের শহরে তখন শীত পড়েছে। হঠাৎ কলেরা দেখা দিলে তখনকার দিনে অলা ওঠার নামে মানুষ ভয়ে হতজ্ঞান হতো। কারো কলেরা হয়েছে শুনতে পেলে সে পাড়ার মানুষ থাকতো না। মারা গেলে দাহ করার লোক মেলা দুর্ঘট হতো। কিন্তু সে দুর্দিনেও আমাদের ওখানে একজন ছিলেন যার কোনো আপত্তি ছিল না। গোপাল খুড়ো তার নাম। জীবনের ব্রত ছিল মরা পোড়ানো। কারো অসুখ শক্ত হয়ে উঠলে তিনি ডাক্তারের কাছে প্রত্যহ সংবাদ নিতেন। আশা নেই শুনলে খালি পায়ে গামছা কাঁধে তিনি 2 ঘন্টা পূর্বেই সেখানে গিয়ে উপস্থিত হতেন। আমরা জন কয়েক ছিলাম তার চেলা। মুখ ভার করে বলে যেতেন, ওরে আজ রাত্রিটা একটু সতর্ক থাকিস, ডাকলে যেন সাড়া পাই। রাজধারে শ্মশানে শাস্ত্রবাক্যে মনে আছে তো? আজ্ঞে আছে বৈকি। আপনি ডাক দিলেই গামছা সমেত বেরিয়ে পড়ব। বেশ বেশ, এই তো চাই। এর চেয়ে পুণ্যকর্ম সংসারে নেই। আমাদের দলের মধ্যে ছিল লালুও একজন। ঠিকাদারির কাজে বাইরে না গেলে সে কখনো না বলতো না। সেদিন সন্ধ্যাবেলা বিষণ্ণ মুখে খুড়ো এসে বললেন, বিষ্টু পণ্ডিতের পরিবারটা বুঝি রক্ষে পেলে না। সবাই চমকে উঠলাম। অতি গরিব বিষ্টু ভট্টাচার্যের কাছে বাংলা স্কুলে আমরা ছেলেবেলায় পড়েছিলাম। নিজে সে চিররুগ্ন এবং চিরদিনই স্ত্রীর প্রতি একান্ত নির্ভরশীল। জগতে আপনার বলতে কেউ নেই। তার মতো নিরহ অসহায় মানুষ সংসারে আমি দেখিনি। রাত্রি আন্দাজ 8টা। দড়ির খাটে বিছানা সমেত পণ্ডিত গৃহিণীকে আমরা ঘর থেকে উঠানে নামালাম। পণ্ডিত মশাই ফ্যাল ফ্যাল করে চেয়ে রইলেন। সংসারে কোনো কিছুর সঙ্গে সে চাহনির তুলনা হয় না এবং সে একবার দেখলে সারা জীবনের ভোলা যায় না। মৃতদেহ তোলবার সময় পণ্ডিত মশাই আস্তে আস্তে বললেন, আমি সঙ্গে না গেলে মুখাগ্নি কি হবে? কেউ কিছু বলবার আগে লালু বলে উঠল, ও কাজটা আমি করব পণ্ডিত মশাই। আপনি আমাদের গুরু, সেই সম্পর্কে উনি আমাদের মা। আমরা সবাই জানতাম শ্মশানে হেঁটে যাওয়া তার পক্ষে অসম্ভব। বাংলা স্কুল মিনিট 5-এর পথ। হাঁপাতে হাঁপাতে সেটুকু আসতেও তার আধ ঘন্টারও বেশি সময় লাগতো। পণ্ডিত মশাই একটু চুপ করে থেকে বললেন, নিয়ে যাওয়ার সময় ওর মাথায় একটু সিঁদুর পরিয়ে দিবি না লালু? নিশ্চয়ই দেবো পণ্ডিত মশাই, নিশ্চয়ই দেবো বলে এক লাফে সে ঘরে ঢুকে কৌটো বার করে আনলে এবং যত সিঁদুর ছিল সমস্তটা মাথায় ঢেলে দিলে। হরিবোল দিয়ে আমরা গৃহ হতে গৃহিণীর মৃতদেহ চিরদিনের মতো বার করে নিয়ে এলাম। পণ্ডিত মশাই খোলা দৌড়ের চৌকাঠে হাত দিয়ে তেমনি চুপ করে দাঁড়িয়ে রইলেন। গঙ্গার তীরে শ্মশান, অনেকক্ষণ, প্রায় ক্রোশ দিনেক। সেখানে পৌঁছে যখন আমরা সব নামালাম তখন রাতের 2টো। লালু খাট ছুঁয়ে মাটিতে পা ছড়িয়ে বসলো। কেউ কেউ যেখানে সেখানে শান্তিতে চিত হয়ে শুয়ে পড়ল। শুক্লা দ্বাদশীর পরিপুষ্ট জ্যোৎস্নায় বালুময় বহুদূর বিস্তৃত শ্মশান অত্যন্ত জনহীন। গঙ্গার ওপার থেকে কনকনে উত্তরে হাওয়ায় জলের ঢেউ উঠেছে। তার কোনটা লালুর পায়ের প্রায় নিচের পর্যন্ত আছাড় খেয়ে খেয়ে পড়ছে। শহর থেকে গরুর গাড়িতে পড়াবার কাঠ আসে। কি জানি সে কতক্ষণে পৌঁছাবে। 8 ক্রোশ দূরে পথের ধারে ডোমদের বাড়ি। আসার সময়ে আমরা তাদের হাঁক দিয়ে এসেছি। তাদের আসতেই বা না জানি কত দেরি। সহসা গঙ্গার ওপারে দিগন্তে একটা গাঢ় কালো মেঘ উঠে প্রবল উত্তরে হাওয়ায় হু হু করে সেটা এপারে ছুটে আসতে লাগলো। গোপাল খুড়ো সবাই বললেন, লক্ষণ ভালো ঠেকছে না রে, বৃষ্টি হতে পারে। এই শীতে জলে ভিজলে আর রক্ষে থাকবে না। কাছে আশ্রয় কোথাও নেই, একটা বড় গাছ পর্যন্ত না। কতকটা দূরে ঠাকুরবাড়ির রামবাগানে মালীদের ঘর আছে বটে, কিন্তু অতখানি ছোট তো সহজ নয়। দেখতে দেখতে আকাশ গেল ছেয়ে, চাঁদের আলো ডুবলো অন্ধকারে। এবার থেকে বৃষ্টির ধারা শো শো শব্দ এলো কানে। ক্রমশ সেটা নিকটতর হয়ে উঠল। আগাম 2-10 ফোঁটা সকলের গায়ে এসে পড়ল তীরের মতো। কি করি ভাবতে ভাবতেই মুষলধারায় বৃষ্টি নেমে এলো। মরার রইল পড়ে। প্রাণ বাঁচাতে কে যে কোথায় ছুট দিলে তার ঠিক ঠিকানা নেই। জল থামলো ঘণ্টাখানেক পরে। একে একে সবাই ফিরে এলাম। মেঘ গেছে কেটে, চাঁদের আলো ফুটেছে দিনের মতো। ইতিমধ্যে গরুর গাড়ি এসে পৌঁছেছে। গাড়োয়ান কাঠ এবং সবুদায়ের অন্যান্য উপকরণ নামিয়ে দিয়ে ফিরে যাবার উদ্যোগ করছে, কিন্তু ডোমদের দেখা নেই। গোপাল খুড়ো বললে, ও বেটারা ওই রকম,
শীতে ঘর থেকে বেরোতে চায় না। মণি বললে, কিন্তু লালু এখনো ফিরল না কেন? সে বলেছিল মুখে আগুন দেবে, ভয়ে বাড়ি পালালো না তো? খুড়ো লালুর উদ্যোগে রাগ করে বললে, ওটা তো ওই রকম। যদি এতই ভয়, মরা ছুঁয়ে বসতে গেলি কেন? আমি হলে বজ্রাঘাত হলেও মরা ছেড়ে যেতাম না। ছেড়ে গেলে কি হয় খুড়ো? কি হয়? কত কি শ্মশান ভূমি কি না? শ্মশানে একলা বসে থাকতে আপনার ভয় করতো না? ভয় আমার? অন্তত 1000টা মরা পুড়িয়েছি জানিস। এরপরে মণি আর কথা কইতে পারলে না, কারণ সত্যিই খুড়োর গর্ব করা সাজে। শ্মশানে গোটা 2 কোদাল খুব পড়েছিল। খুড়ো তার একটা তুলে নিয়ে বললেন, আমি চুলোটা কেটে ফেলি, তোরা হাতাহাতি করে কাঠগুলো নিচে নামিয়ে ফেল। খুড়ো চুলি কাটছেন, আপনার কাঠ নামিয়ে আনছি। আমরা কাঠ নামিয়ে আনছি। নুরু বললে, আচ্ছা মরাটা ফুলে যেন দুগুণ হয়েছে না? খুড়ো কোন দিকে না তাকিয়ে জবাব দিলে, ফুলবে না? লেপ কাঁথা সব জলে ভিজেছে যে। কিন্তু তুলো জলে ভিজলে তো চুপসে ছোট হয়ে যাবে খুড়ো, ফুলবে না তো। খুড়ো রাগ করে উঠলেন, তোর ভারী বুদ্ধি, যা করছিস কর। কাকবহা প্রায় শেষ হয়ে এল। নুরুর দৃষ্টি ছিল বরাবর খাটের প্রতি। হঠাৎ সে থমকে দাঁড়িয়ে বললে, খুড়ো মরা যেন নড়ে উঠল। খুড়োর হাতের কাজ শেষ হয়েছিল। কোদালটা ছুঁড়ে ফেলে দিয়ে বললেন, তোর মতো ভীতু মানুষ আমি কখনো তো দেখিনি নুরু। তুই আসছিস কেন এসব কাজে? যা বাকি কাঠগুলো আন, আমি চিতাটা সাজিয়ে ফেলি। গাধা কথাকার। আবার মিনিট 2 গেল। এবার মণি হঠাৎ চমকে উঠে 5-7 পা পিছিয়ে দাঁড়িয়ে সভয়ে বললে, না খুড়ো, গতিক ভালো ঠেকছে না, সত্যি মরাটা যেন নড়ে উঠল। খুড়ো এবারে হা 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 করে হেসে বললেন, ছোড়ার দল, তোরা ভয় দেখাবি আমাকে? যে হাজারের উপর মরা পুড়িয়েছে তাকে? নুরু বললে, ওই দেখুন আবার নড়ছে। খুড়ো বললেন, হ্যাঁ নড়ছে, ভূত হয়ে তোকে খাবে বলে। মুখের কথাটা তার শেষ হলো না। অকস্মাৎ লেপ কাঁথা জড়ানো মরা হাঁটু গেড়ে খাটের উপর বসে ভয়ঙ্কর বিশৃঙ্খলা গলায় চেঁচিয়ে উঠল, না না, নুরুকে না, গোপালকে খাবো। ওরে বাবা রে! আমরা সবাই মারলাম মধ্যশ্বাসে দৌড়। গোপাল খুড়োর সম্মুখে ছিল কাঠের স্তূপ। তিনি উপরের দিকে আমাদের পিছনে ছুটতে না পেরে ঝাঁপিয়ে গিয়ে পড়লেন গঙ্গার জলে। সেই কনকনে ঠান্ডা এক বুক জলে দাঁড়িয়ে চেঁচাতে লাগলেন, বাবা গো, গেছি গো, ভূতে খেয়ে ফেললে গো, রাম রাম রাম। এদিকে সেই ভূত তখন মুখে ঢাকা ফেলে দিয়ে চেঁচাতে লাগলো, ওরে নির্মল, ওরে মণি, ওরে নরু, পালাস না রে, আমি লালু, ফিরে আয় আয়। লালুর কণ্ঠস্বর আমাদের কানে পৌঁছলো। নিজেদের নির্বুদ্ধিতার অত্যন্ত লজ্জা পেয়ে সবাই ফিরিয়ে এলাম। গোপাল খুড়ো শীতে কাঁপতে কাঁপতে ডাঙ্গায় উঠলেন। লালু তার পায়ের ধুলো নিয়ে সলজ্জে বললেন, সবাই জলের ভয়ে পালালো, কিন্তু আমি মরা ছেড়ে যেতে পারলাম না, তাই লেপের ভেতরে গিয়ে ঢুকে পড়েছিলাম। খুড়ো বললেন, বেশ করেছিলে বাবা, খাসা বুদ্ধি করেছিলে। এখন যাও, ভালো করে গঙ্গা মাটি মেখে চান করো গে। এমন শয়তান ছেলে আমি আমার জন্মে দেখিনি। কিন্তু তিনি মনে মনে তাকে ক্ষমা করলেন। বুঝলেন, এত বড় ভয়শূন্যতা তার পক্ষেও অসম্ভব। এই রাতে একাকী শ্মশানে, কলেরার বিছানায়, এসব সে গ্রাহ্যই করলে না। মুখে আগুন দেবার কথায় খুড়ো আপত্তি করলেন না। সে হবে না। ওর মা শুনতে পেলে আর আমার মুখ দেখবেন না। সবদাহ সমাধা হলো। আমরা গঙ্গায় স্নান সেরে যখন বাড়ি ফিরলাম তখন সেই সূর্যোদয় হয়েছে। ধন্যবাদ এতক্ষণ ধরে শোনার জন্য। ভালো লাগলে চ্যানেলটাকে প্লিজ লাইক সাবস্ক্রাইব করবেন।